নমস্কার, আমি সুমন। আচ্ছা, কেউ ঘর পরিষ্কার করতে গিয়ে কোনোদিন ছোটবেলার খেলনা বা ওই রকম কিছু খুঁজে পেয়েছেন কোনোদিন? বহুদিন আগের ফেলে আসা দিনগুলো কেমন যেন দুম করে বাস্তবে এসে দাঁড়ায়, তাই না? জীবন তো পরিবর্তনশীল, বদলে বদলে এগিয়ে যাওয়াই তার স্বভাব। কিন্তু কোথাও না কোথাও আমরা ফেলে আসা দিনগুলোর ছাপ ঠিক রেখে দিয়েই যাই। কখনো হয়তো বড় হয়ে ওঠা সেই ছোট্ট ঘরটায়, কখনো বা আপন মনে দাগ টানা কোনো খাতার পাতায়, বা আধ ভাঙা কোনো একটা রংচটা খেলনায়। নস্টালজিয়ায় বাঙালির তুলনা হয় না। চলুন তাহলে সেই রকমই একটা মন ভালো করা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোঠাবাড়ির ইতিহাস শুনে নেওয়া যাক। সন 1840 সাল, সকালবেলা। কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন। খৈদই খাইয়া তিনি এক্ষুনি রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাবাড়ির আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে। রামতারণ বাণিজ্যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি, 2 পয়সা করিয়াছেন। গোলাপালা জমি জামাও করিয়াছেন। ছুটিতে রামতারণ বাড়ি আসিয়াছে। চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন সকালবেলা। কালীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন, কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন? অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার? কালীপদ আসিয়া চণ্ডীমণ্ডপের দাওয়ায় বসিলেন। বলিলেন, বাহ, এবার মিছরে গাছটায় খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু ঠান্ডা বাতাস বহিতেছে। আম্র মুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর। রামতারণ বলিলেন, আর বছরও বোল ভালোই হয়েছিল, কুয়াশাতে সব ঝায় পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। বসো বাবা, বসো। এই সময় রামতারণের ভাইঝি একটি কাঁসার সাগুড়িতে চাল ভাজা, নারকল কোড়া ও খানিকটা গুড় লইয়া আসিয়া বলিল, জ্যাঠামশাই, খাবার খান। রামতারণ ব্যস্ত হইয়া বলিলেন, অশৈলী, এই তোর কালীপদ দাদা এসেছে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বলগে। কালীপদ বলিল, না না কাকা, আমি এইমাত্র খৈদই খেয়ে বেরিয়েছি। আমায় যেতে হবে সেই পুবপাড়া। অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া দরকার। আমি আজ উঠি। না না, বসো। 2টা চাল ভাজা খেলে তোমার মতো ছেলে ছোকরা মানুষের অক্ষিতে হবে না। যা শৈলী, নিয়ে আয় তো। ভালো হয়ে উঠে এসে বসো না। তুমি আজকাল সেই জমিদার সেরেস্তাতেই কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আরেক বাটি চাল ভাজা ও গুড় লইয়া আসিয়া কালীপদ সামনে রাখিয়া চলিয়া গেল। যে সময়ের কথা বলিতেছি, তখন পল্লী সমাজে অবিবাহিত কিশোরী মেয়েরা গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সহিত গুরুজনের সম্মুখে কথাবার্তা বলিতে পারিত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখিতে শুনিতেও ভালো, রঙ ফর্সা। চাহিয়া দেখিবার ও 2-একটি কথা বলিবার ইচ্ছা থাকিলেও কালীপদ সামলাইয়া গেলেন। রামতারণ জিজ্ঞাসা করিলেন, তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? 2টো পাকা ঘর করব ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হইয়া পারিলেন না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রাখিয়া যায় নাই মৃত্যুকালে। একটি অবিবাহিত ভগ্নী ও বিধবা মা লইয়া ওর সংসার। আজ 8-10 বৎসর কি করিয়া চালাইতেছে, রামতারণ বানুর যে তাহার খবর রাখা আবশ্যক মনে করে নাই। কিন্তু সেই কালীপদ আজ তাহার পৈতৃক আমলের চৌচালা ঘরের ঘর ছাড়িয়া পাকা বাড়িতে বাস করিবার স্পর্ধা করিতেছে। এত পয়সা ছোঁড়ার হাতে আসিল কিভাবে? রামতারণ বলিলেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন, 2খানা ঘর মাত্র, দরজা জানলা আর সামনে একটু রোয়াক, এতে কত খরচ পড়তে পারে? তাই যাচ্ছিলাম অক্ষয় মিস্ত্রির কাছে, আপনার আঁচ পেলে আর অত দূরে যাইনে। তাহলে যদি বলেন। দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে, আনি। কাগজ কলম আনিয়া হিসাবপত্র জুড়িয়া দেখা গেল 800 টাকার কমে ওরম একটা ছোট বাড়ি তৈয়ারি হয় না।
সব জিনিসের দাম বেশি। ইটের হাজার 7 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুরি 10 আনা, পেটেল মজুরের 4 আনা হইতে 5.25 আনা। রামতারণ ভাবিয়াছিলেন, খরচের হিসাব পাইলে ছোঁড়ার চুলবুলানি ভাঙিয়া যাইবে, কিন্তু দেখা গেল তাহা নয়। ছোঁড়া দমিল না, বরং বলিল, 800 টাকা তো, না হয় 100 টাকা এদিক ওদিক হতে পারে, কি বলেন? তাহলে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দিন কাকা, সূত্র ফেলা যাক। রামতারণ বলিলেন, তা একদিন দেখো, এখন কোঠা করছো, বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে মনে বড় আনন্দ হয় বাবা। আহা, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তা সবই ভাগ্য। কালীপদ রামতারণ বানুর্যের পায়ের ধুলো লইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন কাকা, মাকে যেন অন্তত কোঠা ঘরে শোয়াতে পারি। আপনাদের আশীর্বাদ। হবে 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 বই কি, তবে 1000টা টাকা টেকে গুঁজে তারপর কাজে হাত দিও। দেখো যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে। বড় শক্ত কাজ, ছেলে মানুষ কি না, তাই বলছি। আগে আপনাদের সঙ্গে পরামর্শ করে তবে সব করব। আমার কি আছে আপনারা 5 জন ছাড়া? কত কষ্টে মানুষ হয়েছি, বাবা মারা যাওয়ার পর সবই তো জানেন। কোনোদিন খাবার জুটেছে, কোনোদিন জোটেনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি, দুধ ঘির মুখ দেখিনি কোনোদিন। তা হ্যাঁ হ্যাঁ, তোমার ভগ্নিটি তো প্রায় 11 বছরে পড়লো, আর তো ঘরে রাখা যায় না। এবার ওর একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2 বছর পরে করো, ভগ্নির বিয়েটা আগে দাও। তাও সন্ধান দেখছি কাকা, ওবেলা এসে সব বলবো। আচ্ছা, এখন উঠি তাহলে। কালীপদ চৌধুরী চলিয়া গেলেন। রামতারণ বানুর্যের সকালটা মাটি হইয়া গেল। না, আজ আর কোনো কাজ করা চলিবে না। কি কুক্ষণে তিনি যে চণ্ডী মণ্ডপে তামাক খাইতে বসিয়াছিলেন। রামতারণ বানুর্যে অন্যভাবে 2-1বার বাধা দেওয়ার চেষ্টা করিয়াছিলেন। একবার মিস্ত্রিদের কাজ বন্ধ করিবার চেষ্টা করিয়াছিলেন, আর একবার অন্য কি একটা করিয়াছিলেন, কিন্তু কালীপদ চৌধুরীর কোঠাবাড়ি তাহাতে বন্ধ থাকে নাই। অবশেষে যেদিন সুন্দর 2 কোঠরি পাকা ঘর নির্মাণ করা শেষ করিয়া কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করিলেন, বাস্তু পূজা ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করিলেন, রামতারণ সেদিন তাহার কর্মস্থল গোয়ালিতে। বংশের প্রথম কোঠাবাড়ি কালীপদ চৌধুরীর মা সেই রাত্রে এ ঘরে প্রথম শুইলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়িল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়িত মটকা দিয়া। গরিব স্বামী কখনো তাহার সে দুঃখ ঘুচাইতে পারেন নাই। আজ উপযুক্ত ছেলে সে খড়ের চালার জায়গায় পাকা ঘর তুলিল। আজ যদি তিনি বাঁচিয়া থাকিতেন। জগদম্বা দেবী সে রাত্রে আদৌ ঘুমাইতে পারিলেন না। দোর জানালায় নূতন রং মাখানো হইয়াছে, তার গন্ধটা বড় উৎকট। একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বহন করিয়া আনে। চোখ বুজে থাকিতে মাঝে মাঝে চোখ খুলিয়া ঘরের চারিদিকে চাইয়া দেখেন, না, পাকা ঘরই বটে। ওই তো কড়িকাঠ, ওই তো চুনকাম করা দেয়াল। স্বপ্ন নয়, সত্যি কোঠা ঘরে শুইয়া আছেন বটে। এই দিন হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হইয়া উঠিলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী হইতে তিনি কখনোই চাহেন নাই, কিন্তু গ্রামের লোকে সালিশ মীমাংসা ইত্যাদি কার্যে তাহার সাহায্য চাহিতে লাগিল। বারোয়ারি চাঁদা আদায়ের ভার তাহার উপর আসিয়া পড়িতে লাগিল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরো ভালো হইয়া উঠিল। তিনি কাছারির নায়েব পদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুখ্যাতির সহিত উক্ত কার্য করিতে লাগিলেন। মাহিনা 20 টাকা বটে, কিন্তু রোজগার করিতেন 60-70 টাকা। যে সময়
ন সে কি উৎকৃষ্ট বাদাম চাউলের মন, 10 আনা গব্যঘৃতের সের, 16 সের খাঁটি দুগ্ধ টাকায় একটি 2-3 সের ওজনের রোহিত মৎস্যের দাম বড় জোর 1 টাকা। সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলিয়া গণ্য কেন না হইবেন? বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ সুসম্পন্ন হইল। লক্ষ্মী যখন আসেন, কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না। এই বিবাহের পর হইতেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হইতে লাগিল। রামতারণ বানুর্যে বৃদ্ধ হইয়া কার্যে অবসর গ্রহণ করিলেন। নকল নবিশের কাজে পেনশন নাই। তাহার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হইয়া পড়িল। তবে একেবারে গরিব হইয়া তিনি কোনোদিনও পড়েন নাই, কারণ হুঁশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করিয়া লইয়াছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকিত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও 3টি মেয়ে। ছেলেটি গ্রামের পাঠশালায় পড়িবার পর কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তার কাজ শিখিতেছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাকে দূরবর্তী মহকুমার ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দেয়া হইল। ইংরাজি লেখাপড়ার চল ততদিনে গ্রামের মধ্যে প্রবেশ করিয়াছে। 2-3টি ছেলে এন্ট্রান্স পাশও করিয়াছে। রামতারণ বানুর্যের বড় নাতি তাহাদের অন্যতম। 1280 সাল কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশে হোমিওপ্যাথি ডাক্তারি করিয়া 2 পয়সা অর্জন করিতেছে। কালীপদ চৌধুরীর বয়স 64 কোটায় ঠেকিয়াছে। রামতারণ বানুর্যে অতিবৃদ্ধ অবস্থায় এখনো বাঁচিয়া আছেন, তবে নড়িয়া চড়িয়া বেড়াইবার ক্ষমতা আর নাই। তার ছেলেরা চাকরি করিতেছে, আবার বাড়ি হইবে। সুকুমারের সময় নাই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করিয়া বেড়াইতেছেন, কোথায় চুন, কোথায় সিমেন্ট। 2টো বড় সেগুন গাছ কাটানো হইয়াছে সর্বপরমাণিকের বাগানে। মুর্শিদাবাদ হইতে করাত টানিবার মিস্ত্রি ও ছুতোর মিস্ত্রি আনিয়া সেই বাগানে কাঠ চেরাই ও দরজা জানলা করিবর্গা ইত্যাদি তৈয়ারি হইতেছে। ছেলে বাড়ির দোতলা করিবে, পূজার দালান তৈয়ারি করিবে, পুকুর কাটাইবে। বৃদ্ধের উৎসাহের আর সীমা নাই। অতি বৃদ্ধ রামতারণ বলিলেন, কে? কাকা, আমি কালীপদ। ও, এসো এসো বাবা, তা কি মনে করে? শুনলাম আপনি নাকি কখানা কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন? সুকুমার বাড়ির দোতলা করবে বলছে, আর পুজোর দালানটাও করবে সঙ্গে সঙ্গে। সবই মহামায়ার কৃপা, যদি তাকে এবার আনা যায়। আমার তো এখন গেলেই হয়। আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদের সব নাতি 2টো আছে ধুলোগুড়ো বংশের, আশীর্বাদ করুন যেন ওরা মানুষ হয়ে বংশের নাম রাখে। বসো বাবা, বসো। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, 2 পয়সা রোজগারও করছে। আর আমার ওই বাঁদরগুলোকে দেখো, মানুষ হলো না। পুরনো কড়ি আছে, নিয়ে যাও। সে আমার পৈতৃক আমলের বাড়ির কড়ি, নিয়ে যাও। দর যা হয় একটা ঠিক করে দেব না হয়। কালীপদ বিদায় লইলে রামতারণ বানুর্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। খাইতে পাইত না ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকের বাড়িতে রাঁধুনির কাজ করিয়া ছেলেকে মানুষ করিয়াছিল, তিনি তো সবই জানেন। আজ তার ছেলে দোতলা কোঠা তুলিতেছে, আবার পুজোর দালান তুলিয়া দুর্গোৎসব করিবে বলিয়াও শাসাইয়া গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠিল বিস্তর ছোটাছুটির পর। একখানা মনের মতো বাড়ি তুলিতে সোজা হাঙ্গামা নয়। চুন সুরকি ইটকাঠ জোগাড় করিতে
এই 3 মাসে পিতা পুত্রের সময়ে স্নান হয় নাই, সময়ে আহার হয় নাই। খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল। রামতারণ বানুর্যে চিড়ে দইয়ের ফলার করিয়া গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গাপূজায় খিচুড়ি মাংস খাইলেন, কবির গান শুনিলেন। পরপর এত আঘাত বোধ করি অতিবৃদ্ধ রামচরণের সহ্য হইল না। সেই অঘ্রাণের শীতকালে প্রথম দুদিনের সামান্য জ্বরে তার দেহান্ত ঘটিল। সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা বাড়ি উঠাইয়াছিল। তার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটি তোলেন ভিটাতে, যে বাড়িটি একসময় রামতরণ বানুর্যের মনে কত ঈর্ষা সঞ্চার করিয়াছিল, সেই বাড়িটির আদর কমিয়া গেল। দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখিবার ভাড়ার ঘর এবং 2-1 আশ্রিত দুঃসম্পর্কের আত্মীয়দের শয়নকক্ষ হিসাবে ব্যবহৃত হইতে লাগিল। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পূজা ও সিন্নি বিতরণ করা হইলে তাহা ওই পুরনো কোঠা বাড়িতেই হইয়া থাকে। সুকুমার ডাক্তার হিসাবে নাম করিল ভালো। অনেক দূর দূর হইতে লোকে রোগী দেখাইতে আসে। যাহারা আসে তাহারা একবার ডাক্তারবাবুর নূতন দোতলা বাড়ি দেখিয়া যায়। পুজোর দালান তো গ্রামে মোটে ওই একটি, দুর্গোৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের 2 সংসার। প্রথম পক্ষে স্ত্রীর কোনো সন্তানাদি নাই, দ্বিতীয় পক্ষে স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হইল। লোকে যে অনেক সময় গল্প করে, নিঃসন্তানা প্রথমা স্ত্রী বংশরক্ষার জন্য স্বামীর দ্বিতীয়বার বিবাহের ব্যবস্থা করেন, সুকুমারের জীবনে তাহা বাস্তব সত্যে পরিণত হইয়াছে। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজিয়া পাতিয়া কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 10 বৎসর কাটিয়া গেলেও সন্তান সন্ততি বংশে একটিও আসিল না। সুন্দরী তরুবালার রূপ ফাটিয়া পড়িতেছে। খিড়কিতেই কালীপদ শখ করিয়া পুকুর কাটাইয়া ঘাট বাঁধাইয়া দিয়াছেন। পুকুর ঘাটে যখন বড় বউ নাইতে নামে, ঘাট আলো করে রূপে। সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল, একটা কথা রাখতে হবে। কি কথা? বলো, রাখবে? না শুনে কি করে বলি? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, একটা কথার মতো কথা বটে। একটা কেন, 2টা দাও। ও চালাকি রাখো, মেয়ে দেখে রেখেছি। ছেলেপুলে না হলে বংশ থাকবে কি করে? টাকা পয়সা রোজগার করছো কার জন্যে? কথাটা সত্যি ভেবে দেখিনি। না, বিয়ে করার দরকার হয়ে পড়েছে দেখছি। তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দেওয়ার কেউ না থাকলে তার মন খারাপ হওয়ারই কথা। এসব তোমার মনের কথা? নিশ্চয়ই। তুমি কি ভাবছো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করিয়া উড়াইয়া দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাহাকে করিতেই হইল। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখিতে নিতান্ত মন্দ নহে, বেশ স্বাস্থ্যবতী এবং শান্ত স্বভাব। বিবাহের 3 বৎসর পর একটি কন্যা এবং আরো 2 বৎসর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া ডাক্তারবাবুর বাড়ি আলো করিল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেকে লইয়া বসিয়া থাকে। কেহ আসিলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার একটি মন্থরা জুটিয়াছিল। সেই বুড়ি পাশের বাড়ির শ্যামাপদ বানুর্যের মা। বড় লোকের বউ তরুবালাকে খোসামত করিয়া কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নূতন কাপড়, কখনো 1 কাঠা সোনামুখের ডাল হাতাইয়া যাইতেন। সেদিন তরুবালা অমন বলিতেই বুড়ি বলিল, আহা, বড় বউয়ের যা কাণ্ড। তরুবালা বলিলেন, কেন খুড়িমা? সতীন পর দেখা পেয়েছ, নিজের ছেলের স্বাদ তো আর পেলে না। আহা মা, দুধের স্বাদ কি ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে বড় কষ্ট হয়। কথায় বলে সতীন কাঁটা, তার খোকা। তোমার তাতে কি? বড় হয়ে কি ও তোমায় ভালো চোখে দেখবে? এই দিন হইতে তরুবালা তাহাকে এড়াইয়া চলিত। ক্রমে নীরজা সুন্দরী আরো 3টি পুত্র সন্তানের জননী হইল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হইয়া উঠিল। সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয় সমান জানে শোনে।
গ্রামের মধ্যে এমন ছেলে দেখা যায়নি ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায় এমন অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করিয়া না বলিয়া বেড়াইলে তাহার দিন কাটে না। যে বছর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পাইল, সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রাখিয়া সৎ ছেলেমেয়েগুলিকে কাঁদাইয়া অকালে স্বর্গারোহণ করিলেন। তরুবালার মৃত্যুতে গ্রামে এমন লোক ছিল না যে চোখের জল ফেলে নাই। 1310 সালের বৈশাখ মাস এটা। তারপর অনেক দিন কাটিয়া গেল, অনেক সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের উপর দিয়া। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল। অন্য ছেলে দুটির মধ্যে একটি উকিল এবং অন্যটি ডাক্তার হইয়া কলিকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল। কারণ দেশে নিজের বাবা পসারওয়ালা ডাক্তার, ডাক্তারি শিখিয়া ছেলে সেখানে বসিলে কোনো লাভ নাই। সুকুমারও ভাবিল অনেক দিন হইতে কলিকাতায় ডাক্তারি প্র্যাকটিস করিবার যে শখ তাহার ছিল, নিজের ছেলের মধ্যে দিয়া সেটিকে সার্থক করিয়া তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বেশি নড়িতে চড়িতে পারেন না। নাত বউয়েরা সেবা করিলে তার খুব ভালো লাগিত, কিন্তু একাল পড়িয়া গিয়াছে। নাত বউয়েরা স্বামীর সঙ্গে সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাত বউ কখনো গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্য আসেন, কালীপদ তাহাকে পাইয়া বসেন। যত গল্প তার সঙ্গে। সে বেচারিকে কাজ করিতে দেবেন না, তাহার নিজের ছেলে মেয়েদের তদারক করিতে দেবেন না। কেবল বলবেন, বসো দিদি বসো, এই শোনো, তোমার শ্বশুর যখন ছোট ছিল। অর্থাৎ কেবল সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বললেন, আগে এই ভিটাতে কিরকম খড়ের ঘর ছিল, তিনি হাতে সামান্য কিছু জমিয়ে পুরনো কোঠাঘরটি করেন। 2 কোঠরি ছোট্ট বারান্দা। সে কি আনন্দ উৎসাহের দিনই গেছে। চিরদিনের খড়ের ঘর ঘুচিয়ে পাকা বাড়ি করার আনন্দ গ্রামের লোকের চোখে প্রথম বড় হয়ে ওঠা। কত লোকের প্রশংসা, কত লোকের ঈর্ষা অর্জন। জীবনে একটা কিছু করা হলো এই প্রথম। বংশের প্রথম কোঠা বাড়ি। বুঝলে দিদি, তোমার দিদি শাশুড়ি যদি বেঁচে থাকতো। নাত বউ ঠাট্টা করিয়া বলে, কোন পক্ষের কথা বলছো দাদু? তোমাদের সময় তো নাকি। সে আবার কি? ও হ্যাঁ, তা এক পক্ষই ছিল, এখনই আরেক পক্ষ হয়েছে, এমন টুকটুকে। বলিয়া নাত বউয়ের গাল টিপিয়া দেন। নাত বউ বলিল, ও দাদু, এবার চলুন, আপনাকে বাসায় নিয়ে যাব। না দিদি, সে বয়স কি আর আছে? এখন গাড়িতে উঠতে ভয় হয়। তারপর অনেক বছর কাটিয়া গেল। 1340 সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পুত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টের বড় চাকুরে। পেনশন লইবার সময় এখন হয় নাই, তবে খুব বেশি দেরিও নাই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য 2টি ছেলে এখনো ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ, ছেলেরা তাকে আর ডাক্তারি করিতে দেয় না। লেক রোডে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হইয়াছে। 2টি ছেলের নামে পাশে কয়েক কাঠা জমি আগেই অনাথ বন্ধু কিনিয়া রাখিয়াছেন, আজ থেকে বছর 10 আগে, এক দালাল বন্ধুর সাহায্যে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভও নিমন্ত্রিত হইয়া আসিল। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই।
অনাথ বন্ধু প্রতিজ্ঞা করিয়াছিলেন কলিকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দিবেন না, নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর হইতে আসিতেছিল। এবার বাদুড় বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভ দিনে পুত্রের বিবাহ দিয়া অনাথ বন্ধু হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি হইতে সেই যে কলকাতার বাড়িতে আসিয়াছিলেন, আর ফিরিয়া যান নাই। ছেলেরা যাইতে দেয় নাই। নববিবাহিত পুত্র অরুণ বলিল, কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বলিলেন, বেশ চমৎকার। আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে মশা, ম্যালেরিয়া। তা বটে, তবে আবার তবে কি শুনি? চলো চলো আমার সঙ্গে, সেখানে সীতালক্ষ্মী নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। বেশ বেশ। তা হ্যাঁ দাদু, হাকিমি করে এতদিন সন্ধেবেলায় কি করতিস? আজ না হয় নাত বউ হলো। কেন? পাশেই টেনিস কোর্ট, জেলখানার পাশেই। সরকারি ডাক্তার খুরশেদ আলী, সেকেন্ড অফিসার, সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল সোবাদ, সবাই মিলে টেনিস খেলতাম। তোমার নাত বউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও। চলো দাদু আমার সঙ্গে। গাঁ ছেড়ে যেতে ইচ্ছা করে না। ওই গাঁয়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম দুটো মাত্র পাকা কুঠুরি তুললেন, সেদিনের আনন্দ ওই মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোঠা ঘর, কত কষ্টের, কত আনন্দের জিনিস। ওই ভিটাতে আমার প্রথমা স্ত্রী, তোমার বড় ঠাকুমা। এই সময় অরুণের ভাই তরুণ আসিয়া ডাকিল, দাদা উপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 সন। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বনে জঙ্গলে ঢাকিয়া গিয়াছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর আর অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটায় দিনে মানে বাঘ লুকাইয়া থাকিতে পারে। গত 8 বছর এই ভিটায় পুত্র ও নাতিরা কেহ আসে নাই। জানালা দরজা অনেকগুলি লোকে খুলিয়া লইয়া গিয়াছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে। জীর্ণ দেওয়াল দাঁড়াইয়া আছে মাত্র। সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটা ত্রিসীমানা কেহ মারায় না। তাহলে প্রমাণ হলো তো, শিকড় শুধু গাছের হয় না, মানুষেরও হয়। কেউ কেউ তার টানে আটকা পড়ে থেকে যায়, আর কেউ কেউ পরবাসে আপন বাস খুঁজে নেয়। আপনাদের কি মত? একটু আলোচনা হোক না, মত বিনিময়। আর এই ফাঁকে আমি আর একটা নতুন গল্প নিয়ে ফিরে আসি। আচ্ছা, আজ তাহলে এখানেই আমাকে ছুটি দিন। খুব ভালো থাকবেন। নমস্কার।